হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। ক্লাস 11-এর আরও একটি ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। আমরা আজকে তোমাদের একটি নতুন গল্প, যেটা তোমাদের এইবারের সিলেবাসে ইনক্লুশন ঘটেছে যার, অর্থাৎ মডেল মিলিয়নার, এই গল্পটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। গল্পটা প্রিভিয়াস সিলেবাসে তোমাদের ছিল না, নতুন সিলেবাসে আনা হয়েছে এবং অত্যন্ত সুন্দর একটা গল্প। তো চলো এবার আমরা আমাদের গল্প এবং তার আনুষঙ্গিক কয়েকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আসি। ওকে, তো চলো মডেল মিলিয়নার, আগে টাইটেলটাকে নিয়ে আলোচনা করে নিই, তারপর যাবতীয় যে আলোচনা সেটাতে আসছি। গল্পের নাম হচ্ছে কি আমাদের মডেল। দেখো, মডেল বলতে আমরা কি বুঝি? এখন আমরা মডেল বলতে বুঝবো যারা একটা স্টাইলিশ ব্যক্তিবর্গ হয় সেরকম, বাট মাথায় রেখো মডেল মানে কেবলই ওই যে স্টাইল করে পোশাক পরে ঘুরতে হবে তেমনটা না। মডেল বলতে কিন্তু কোনো একটা প্রতিমূর্তিকে বোঝায়, যে মূর্তিটাকে অনুকরণ করে অনেক স্থাপত্য, ভাস্কর্য কিংবা চিত্র অঙ্কিত হয়। হ্যাঁ, আর্টের একটা ফর্ম হচ্ছে কি মডেল ড্রয়িং। হ্যাঁ, সেই মডেল সামনে দাঁড়িয়ে থাকে, একটা যে কোনো রূপ ধারণ করে এবং সেই রূপটাকে দেখি সামনে আর্টিস্ট তার ক্যানভাসে সেই চিত্রপটটাকে ফুটিয়ে তোলে, মডেল ঠিক যেভাবে দাঁড়াবে। অ্যান্ড দিস ইজ কল্ড মডেল ড্রয়িং বা মডেল আর্ট যাকে বলা হয়। তো আমাদের গল্প মডেল মিলিয়নার সেই গল্পই বলবে, মডেল আঁকার গল্প। প্রথমেই বলে দিই, এই টাইটেল যেটা মডেল মিলিয়নার, এটা একটা পান। আমি তোমাদের লিটারেরি টার্ম হয়তো যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে পান জিনিসটা কি, তবু যদি না মনে থাকে আমি গল্পটা শেষ হবে তারপর বলবো যে কেন আমি এটাকে পান বলছি। নামটার মধ্যে দ্বৈত অর্থ রয়েছে, দুটো অর্থ কি সেটা আমরা গল্প শেষ হওয়ার পর বলবো। রাদার আমি বলবো, আমি বলার আগে তোমরা নিজেরাই হয়তো বুঝে যাবে যে কেন আমি এটাকে বলেছিলাম এটা একটা পান। এইবার এই গল্পের যিনি লেখক তার সম্বন্ধে একটু কথা জেনে নাও। গল্পের লেখক কে? গল্পের লেখক হচ্ছেন অস্কার ওয়াইল্ড, যার সঙ্গে ইতিমধ্যে তোমরা পরিচিত হয়েছো তোমাদের ক্লাস 8-এ হ্যাপি প্রিন্স বলে যে নাটকটা পড়েছিলে, সেটা এনারই লেখা। অস্কার ওয়াইল্ডের লেখা হ্যাপি প্রিন্স ওয়াজ আ শর্ট স্টোরি, একটা ছোট গল্প ছিল, বাট তোমাদের ক্লাস 8-এ ওটাকে নাটকের আকারে প্রেজেন্ট করা হয়েছিল। তো যাই হোক, আমরা পরিচিত হয়েছি অস্কার ওয়াইল্ডের সঙ্গে। তিনি একজন বিখ্যাত প্লেরাইট বা নাট্যকার ছিলেন। তার বিখ্যাত 3টে গল্পের নাম দ্য সেলফিশ জায়ান্ট, হ্যাপি প্রিন্স অ্যান্ড দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। এবং অবশ্যই তোমরা যে গল্পটা পড়ছো মডেল মিলিয়নার, এটাও কিন্তু একটা দুর্দান্ত গল্প। তার একটা বিখ্যাত নাটক রয়েছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট বলে, খুব হাসির এবং খুব সুন্দর একটা নাটক। যাক, এই ছোটখাটো কয়েকটা কথা জানলি এনাফ। অস্কার ওয়াইল্ড কে ছিলেন, তার বিখ্যাত 2-4টে কাজ আমরা জানলেই হবে। এবং হ্যাঁ, ইনি কিন্তু আইরিশ রাইটার ছিলেন, অর্থাৎ আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন। এরপর আমরা আমাদের গল্পের কিছু প্রধান প্রধান চরিত্র আছে সেগুলোকে জেনে নেবো, কারণ গল্প যখন আমাদের ফ্লো হবে বা গল্প যখন আমাদের চালু হবে তখন চরিত্রগুলো সম্বন্ধে আইডিয়া পেলে গল্পটার ধারণা করতে আমাদের সুবিধা হয়। গল্পের নায়ক কে? গল্পের নায়ক দেখো, তার নাম রয়েছে HUGHIE। আচ্ছা, হিউজি আমরা বলবো না, অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে ইউহি। ঠিক আছে, ইউহি এসকাইন ওনার পুরো নাম, ইউহি এসকাইন। এবার আমাদের গল্পের যিনি হিরোইন তার নাম কি? লরা মার্টন। লরা মার্টন মানে টনটন মার্টন তা নয়, অ্যাকচুয়ালি লরা মার্টন। ঠিক আছে, তো তার পরিচয় পাশে কি লেখা আছে আমাদের? না, দ্য ডটার অফ RTD কর্নেল। RTD মানে রিটায়ার্ড কর্নেল, অর্থাৎ আমাদের লরা ছিল একজন রিটায়ার্ড কর্নেলের কন্যা। গল্পের নায়িকা কিন্তু আমাদের লরা। তৃতীয় চরিত্র অ্যালান টেভর। অ্যালান টেভর কে? আ ফেমাস পেইন্টার। ওই যে বলেছিলাম দেখো, মডেল দেখে ছবি আঁকাতে আমার নিশ্চয়ই এই গল্পে পেইন্টার তো থাকতেই হবে। তাহলে এই হলো সেই পেইন্টার যিনি মডেল দেখে ছবি আঁকেন, অ্যালান টেভর।
তৃতীয়ত রয়েছে দেখো ব্যারন হসবাক বা হাসবাক, ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ, ইউরোপের একজন অন্যতম ধনী ব্যক্তি। এনার পরিচয় গল্প সূত্রে আমরা আরো জানবো, এটুকু শুধু জেনে রাখো, ইনি হলেন ইউরোপের একজন অন্যতম ধনী ব্যক্তি। আচ্ছা, আর একটা পরিচয় যেটা দিয়ে দিই, ওই যে রিটায়ার্ড কর্নেল যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের লরার পিতা, অর্থাৎ রিটায়ার্ড কর্নেল মার্টন, তারা আলাদা করে নাম দেওয়া নাই, শুধু কর্নেল মার্টন বলেই বলা আছে। ঠিক আছে, আমাদের এই গল্পটা কাইন্ড অফ স্পাইসি স্টোরি বলতে পারো। সিনেমা দেখছি মনে হবে গল্প যখন আমরা দেখবো বা শুনবো। সেই বহুদিন আগে একটা শাহরুখ খানের সিনেমা হয়েছিল না, ডিডিএলজি, ওই যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তো সেখানেও কি দেখেছিলে গো, দিলওয়ালে দুলহানিয়াতে যে শাহরুখ খান আমাদের কাজলকে নিতে আসছে, তাই না? তো সে পাচ্ছে কি না পাচ্ছে, এবং শেষমেশ ওই গল্পের যিনি ভিলেন ছিলেন, হ্যাঁ, ওমপুরি বা অমরেশ পুরী যিনি, তো তিনি শেষমেশ যেমন বলছেন যে যা সিমরন যা জিলে তেরা জিন্দেগি, তো আমরা দেখবো আমাদের এখানে রিচার্ড কর্নেল ঠিক তেমন কোনো কথা বলছেন কিনা, যা সিমরন যা জিলে তেরে জিন্দেগি, মানে এখানেও কিন্তু একটা প্রেম কাহিনী পাবে। এবং গল্পের নায়ক যেহেতু ইউভি বলেছি এবং আমাদের নায়িকা যেহেতু লরা, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা প্রেমের কাহিনী বর্তমান আছে, এবং সেই প্রেমের কাহিনী পরিপূর্ণতা পাচ্ছে কিনা, বা আমাদের ভিলেন ওমপুরি আমাদের রিটায়ার্ড কর্নেল সেটাকে পরিপূর্ণ হতে দিচ্ছে কিনা, সেটাকে নিয়েই আমাদের গল্প। এবং অবশ্যই শুধুমাত্র এইটুকু মেইন প্লটের উপর গল্পটা দাঁড়িয়ে নাই, গল্পের মেইন প্লট অন্য কিছু, গল্পের সাব প্লট হলো লাভ, গল্পের মেইন প্লট কিন্তু লাভ নয়, গল্পের মেইন প্লট হলো মডেল এবং সাব প্লট হলো লাভ। গল্প যত আমরা পড়বো তত বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে। ঠিক আছে, এইবার তোমরা ডাইরেক্টলি কি করবে না, তোমাদের গল্পে চলে আসবে। এবার প্রত্যেকের টেক্সটটা বের করে নাও, আমি টেক্সটের পুরো লাইন ধরে অর্থ পর পর বলে দেব। এবং আমি বলেছিলাম যে গল্পটার মধ্যে একটু ডিফিকাল্টি লেভেল রয়েছে। ডিফিকাল্ট কোন দিকে? ডিফিকাল্ট বিকজ এই গল্পের মধ্যে বহু ফ্রেঞ্চ টার্ম ইউজ করা হয়েছে, যার জন্য বহু ফ্রেঞ্চ সেন্টেন্স পাবে, এবং সেই সেন্টেন্সগুলো উচ্চারণ এবং সেই সেন্টেন্সগুলো অর্থ প্রকাশ করা যথেষ্ট শক্তসাধ্য হবে। তবু আমি প্রত্যেকটাই ইংরাজিতে অর্থও বলে দেব, আশা করব তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এবার চলো গল্প শুরু করি। তবে জাস্ট শুরু করার আগে আর একটা দুটো কথা বলে দিই, যেটা আমরা একটু নোট করে নিতে পারি পাশে ছোট করে কোথাও। এই গল্পটা পুরোটাই কিন্তু থার্ড পার্সন ন্যারেটিভ, অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তি বলছে, এভাবে প্রেজেন্ট করা হয়েছে। বেশ, গল্পের শুরুই হচ্ছে একটা দুর্দান্ত সত্য কথা দিয়ে, এবং এই সত্য কথাটা আমার মনে হয় তোমাদের এই বয়সে নিজেদের মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত, কারণ তোমাদের বয়স হচ্ছে কি রোমান্টিসিজমের বয়স, রঙিন। তোমরা এখন বেশি রঙিন জীবনে বিশ্বাস করো এবং গা ভাসিয়ে বেড়াও, জীবনের বাস্তবতাকে গ্রহণ করতে পারো না। কিন্তু প্রথম দুটো লাইনই দেখো বাস্তবতাকে দেওয়া হয়েছে, বলা হচ্ছে আনলেস ওয়ান ইজ ওয়েলদি there is no use in being a charming fellow। যদি একজন ধনবান না হয় না, তাহলে সে কত সুন্দর দেখতে তা কোনো মর্যাদায় রাখে না। তোমার এই বহির আবরণের সুন্দরতার দাম তোমার অর্থের দ্বারা বিচার হবে, এই কথাটা মাথায় রেখো। আজকে তুমি যার পেছন পেছন ছুটে বেড়াচ্ছ নিজের উপর নজর না দিয়ে, মনে রেখো কাল যদি তোমার পেছনে একটা চাকরির ট্যাগ না থাকে, সে তোমাকে কবে ছুঁড়ে ফেলে দিয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। শুধু রূপের দাম নাই এই জগতে, বিশেষত ছেলেদের কথা বলা হচ্ছে এখানে। এই জগতে রূপের সঙ্গে অর্থের দামটাও আছে। তার পরের লাইনটাই কি বলা হচ্ছে দেখো, রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। ইয়েস, রোমান্স, ওই যে প্রেমে যে রোম্যান্সের কথা বলা হয় না, বা সুমিষ্টতা, সেটা অ্যাকচুয়ালি ধনীদের গো, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। বেকারদের কাজ এটা নয়। এক্স্যাক্টলি, জীবনে যত বড় হবে তত বুঝতে শিখবে যে বেকারদের ভালোবাসা শোভা পায় না, বেকারদের রোমান্স শোভা পায় না। রোমান্স তাদের শোভা পায় যাদের পেছনে অর্থবল আছে, যাদের পকেটে টাকা আছে। রোমান্স আনএমপ্লয়েডদের জন্য নয়। এই প্রথম দুটো লাইনকে জীবনের সব থেকে বড় সত্য বলা হয়।
দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজেইক। গরিবদের অবশ্যই বাস্তববাদী হতে হবে। অ্যান্ড প্রোজেইক, প্রোজেইক মানে বেরসিক। বাবা গরিবদের বেশি রস থাকলে হয় না গো, হ্যাঁ, রসের ঠেলায় তুমি কিন্তু একদম নিংড়ে যাবে। তুমি মনে মনে প্রেম প্রেম ভাব, উড়ু উড়ু ভাব নিয়ে সবসময় ঘুরে বেড়ালে কোন দিন নিজেই উড়ে চলে যাবে সেটা বুঝতে পারবে না। যতদিন পকেটে অর্থ না আছে ততদিন নিজেকে কন্ট্রোল করতে শিখতে হয়। It is better to have a permanent income than to be fascinating. Yes, অর্থাৎ ফ্যাসিনেটিং অর্থাৎ আকর্ষণীয়, আকর্ষণীয় হওয়ার থেকে একটা স্থায়ী ইনকাম থাকা অনেক বড় ব্যাপার। আর মনে রেখো বাবা, তোমার যদি সরকারি চাকরি থাকে তাতে তোমার মাথায় টাক পড়ুক আর চুল পাকুক, সুন্দরী মেয়ের সাথে বিয়ে কিন্তু তোমার হবে। তো এটাই জীবনে মোটিভেশন হিসেবে নিয়ে নাও যে একটা চাকরি পেতেই হবে, নাহলে জীবনে সুন্দরী মেয়ে জুটবে না। বুঝেছো তো? তাই সুন্দরী বউ যদি পেতে চাও একটা সুন্দর চাকরি দরকার। আকর্ষণীয় হয়ে শুধু লাভ নাই, চুলে ফেটি কেটে এদিকে স্মৃতি ঘুরিয়ে ওইদিকে স্মৃতি ঘুরিয়ে একটা বাইক পিছনে করে নিয়ে ভঁ করে উড়ে গেলি, হবে না বাবা, হবে না। ওটা দুদিনের মায়া মোহ ওসব কেটে যাবে, এবং যখন তুমি পরিণত হবে তখন দেখবে তোমার পাশে আর কেউ নেই। যে মেয়েগুলো একদিন তোমার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল তারা সবাই তোমাকে রিজেক্ট করছে, কারণ তোমার রোজগার নেই। এরপর কি বলছে দেখো, These are the great truths of modern life. এটাই হলো বাস্তব জীবনের সব থেকে বড় সত্য, which Yuhi Erskine never realized. যেটা আমাদের গল্পের নায়ক ইউহি এরস্কাইন কোনোদিনই বোঝেনি। তার মানে বুঝে গেছো, অলরেডি ধারণা পেয়ে গেছো আমাদের নায়ক ইউহি এরস্কাইন কি ধরনের ব্যক্তি, যার রূপ আছে গুণ নাই। গুণ নাই মানে যেটাকে আমরা গুণ বলি, অর্থ নেই। হ্যাঁ, তার মানে সে ভালো মানুষ নয় সেটা নয়, অর্থের দিক দিয়ে তার কোনো গুণ নাই। Poor Yuhi, intellectually we must admit he was not of much importance. ইন্টেলেকচুয়ালি বা বিচক্ষণতার দিক দিয়ে যদি বিচার করি তাহলে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে সে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তার অর্থ রোজগার করার ক্ষমতা নেই। He never said a brilliant or even an ill-natured thing in his life. সে জীবনে কোনো বিশাল সুন্দর কোনো কিছুই বলো কিংবা খুব খারাপ কিছুই বলো, কোনোটাই সে বলেনি। হ্যাঁ, এই যে জীবনে ওই মিডিয়াম হয়ে থাকা বা মিডিয়াম কোয়ালিটির হয়ে থাকা, এটা একটা ভীষণ বড় পাপ, ভীষণ বড় পাপ। আমাদের একজন শিক্ষক মহাশয় আমাকে বলতেন বা আমাদেরকে বলতেন যে স্কুল জীবনে আইদার খুব ভালো স্টুডেন্ট হও, নয় জীবনে স্কুলে এমন কিছু কাজ করে যাও যেটার জন্য বধ হলেও লোকে তোমার নাম করে। ওই মধ্যম মানের ছেলে হয়ে কোনোদিন থেকো না, জীবনেও তাই, জীবনে মধ্যম মান হয়ে থেকো না, আদারওয়াইজ সারা জীবন মিডিল ক্লাস হয়েই থেকে যেতে হবে। জীবনে হয় বড় কিছু করো, নয় একেবারে ধসে পড়ো, দুটোর মধ্যে একটা। অবশ্যই ধসে পড়াটা আমরা কেউ বাঁচতে চাইবো না, বড় কিছুই করতে চাইবো। তাই ইউহি ছিল দেখো সেই মিডিয়াম মানে, যে না বড় কিছু বলেছে না খারাপ কিছু করেছে। এরপর কি বলছে দেখো, বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু সে অসম্ভব সুন্দর দেখতে। উইথ হিজ ক্রিপস ব্রাউন হেয়ার, ক্রিপস মানে হচ্ছে ঢেউ খেলানো, তার ঢেউ খেলানো বাদামি চুল, ক্লিয়ার কাট প্রোফাইল, একদম পরিষ্কার প্রোফাইল, মানে তোমরা যেটাকে জ লাইন বলো আর কি, হ্যাঁ, একদম অসাধারণ সুন্দর জ লাইন, অ্যান্ড হিজ গ্রে আইজ, এবং তার ধূসর চোখ। তাহলে এই বর্ণনা থেকে আইডিয়া করতে পারছি যে ইউহি দেখতে কত সুন্দর। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ উমেন, অর্থাৎ ইউ কিন্তু পুরুষদের কাছেও ঠিক ততটাই প্রসিদ্ধ যতটা মহিলাদের কাছে। দেখো মহিলাদের কাছে এত সুন্দর পুরুষ প্রসিদ্ধ হবে সেটা স্বাভাবিক ব্যাপার, মহিলাদের প্রিয় হবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু পুরুষরাও তাকে অ্যাডমায়ার করে তার এই রূপের জন্য। And he had every accomplishment except that of making money. তার সমস্ত ভালো কিছু আছে, অ্যাকমপ্লিশমেন্ট মানে ভালো কিছু বা ভালো, শুধুমাত্র অর্থ উপার্জন করা ছাড়া। দেখো এইখানেই তো আসল জায়গাটায় মার খেয়ে গেল ইউহি। অর্থাৎ তার সমস্ত ভালো কোয়ালিটি রয়েছে, একমাত্র যেটা মেন দরকার অর্থ উপার্জন,
সেটাই তার। His father had bequeathed him his chivalry sword. His father had bequeathed him his chivalry sword. আচ্ছা, তার পিতা তাকে bequeathed অর্থাৎ দায়িত্ব প্রদান করেছিলেন his chivalry sword। আচ্ছা, তার বাবা একজন যোদ্ধা ছিলেন। আচ্ছা, চিভালিটি কাদের বলা হয় বলে দিই। চিভালিটি মানে হচ্ছে যারা ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করে, ঠিক আছে। তো তার বাবা একজন চিভালিটি ছিলেন, যোদ্ধা ছিলেন। তো তিনি তার যে যুদ্ধের অস্ত্র সেটা আমাদের ইউহিকে প্রদান করেছিলেন। অ্যান্ড আ হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার, এবং একটা ইতিহাস মানে কাইন্ড অফ বই বলতে পারো প্রদান করেছিলেন, যেখানে পেনিনসুলার যুদ্ধের কথা বর্ণনা করা ছিল। এই পেনিনসুলার যুদ্ধ বেসিক্যালি 1808 থেকে 1814 সালের মধ্যে হয়েছিল, ঠিক আছে। ওই পেনিনসুলা মানে সম্ভবত ইবেরিয়ান, আমার ঠিক মনে পড়ছে না, ইবেরিয়ান পেনিনসুলা যেটা সাউথ ফ্রান্সে অবস্থিত। সালটা আমি লিখে রেখেছি তাই বলতে পারলাম, 1808 থেকে 1814 অবধি, ঠিক আছে। সাউদার্ন ফ্রান্সে মনে রাখো, সাউদার্ন ফ্রান্সে অবস্থিত একটা জায়গা, সেখানে যুদ্ধটা হয়েছিল। যাই হোক, আমাদের ওটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু কারণ নেই। সেই পেনিনসুলার যুদ্ধের ইতিহাস ইন 15 ভলিউমস, যেটা 15টা খণ্ডে বিভক্ত ছিল। তাহলে ইউহির বাবা, তাহলে দেখো কি দিয়ে গেছে, বাবারও সম্পত্তি তেমন কিছু ছিল না, বাবা কেবল একটা অস্ত্র যুদ্ধে আর এই 15টা বইয়ের খণ্ড দিয়ে গেছে। ইউহি হ্যাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস। ফার্স্ট মানে ওই যে চিভালিটি সোর্ডটা অর্থাৎ অস্ত্রটা, ইউহি সেটা ঝুলিয়ে রেখেছিল লুকিং গ্লাসে। পুট দ্য সেকেন্ড অন আ সেলফ বিটুইন রাফস গাইড, এবং দ্বিতীয়টা অর্থাৎ ওই যে যুদ্ধের বইয়ের যে খণ্ডটা সেটা সে রেখেছিল রাফস গাইড। অ্যাকচুয়ালি রাফস গাইড একটা পাবলিকেশনের নাম, ঠিক আছে। তাহলে সেই পাবলিকেশনের হয়তো কোনো একটা বই আছে সেই সেলফের মধ্যে, সেই তার পাশে রেখেছে, অর্থাৎ অন্যান্য বইগুলোর সঙ্গে ওই বইটাকেও রেখে দিয়েছে। অ্যান্ড বেইলিস ম্যাগাজিন, এবং বেইলির যে ম্যাগাজিন ছিল তার পাশে। অ্যান্ড লিভড অন 200 a year, এবং সে বেঁচে থাকে বছরে 200 করে নিয়ে। আচ্ছা, 200 পাউন্ড মাথায় রাখবে, হ্যাঁ, 200 টাকা ভেবে নিও না। 200 and a year that an old aunt allowed him, যেটা তাকে তার এক বয়স্ক আন্ট দিয়ে থাকে। মানে ইউহি নিজে রোজগার করে না, তার একজন আন্ট আছে, সেই আন্টই তার ভরণ পোষণ করে, ইউহির খরচাপাতি চালায়, বছরে 200 পাউন্ড করে তাকে দেয়। এভাবেই কাটছে ইউহির জীবন। এবার সত্যি করে ভেবে দেখো তো, এরকম মানুষের দ্বারা কি প্রেম হয়, নাকি প্রেম তার সাজে, নাকি প্রেমিকা তার থাকে? কোনোটাই থাকবে না। এরপর কি হচ্ছে দেখো, হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সমস্ত কিছু চেষ্টা করেছে। হি হ্যাড গান অন দ্য স্টক এক্সচেঞ্জ, সে স্টক এক্সচেঞ্জে গেছে মানে শেয়ার মার্কেটে গেছে, ফর 6 months, 6 মাসের জন্য। বাট হোয়াট ওয়াজ আ বাটারফ্লাই টু ডু অ্যামং দ্য বুলস অ্যান্ড বিয়ার্স, কিন্তু একটা প্রজাপতি কি করবে ওই বুলস অ্যান্ড বিয়ারের মাঝে? আচ্ছা, বুলস অ্যান্ড বিয়ার মানে ষাঁড় এবং ভাল্লুক আলাদা করে ভেবে নিও না, হ্যাঁ, অ্যাকচুয়ালি বুলস অ্যান্ড বিয়ার শেয়ার মার্কেটকে বোঝানো হয়। দেখো, ইউহি হচ্ছে প্রজাপতি, প্রজাপতির মধ্যে ডেলিকেট, নম্র, কিন্তু শেয়ার মার্কেট রাফ অ্যান্ড টাফ বাজার, সেখানে ভালো করে দালালি জানতে হয়, খদ্দের কিভাবে ধরতে হয় জানতে হয়, শেয়ার মার্কেটে বাজার ওঠানামা কিভাবে করে সেটা জানতে হয়, রিস্ক নিতে জানতে হয়। কিন্তু ইউহি আমাদের বাটারফ্লাইয়ের মতো ডেলিকেট, সে রিস্ক নিতে ভয় পায়, আর এরকম দালালি সে করতে পারবে না। তাই লেখক খানিকটা ওই কাইন্ড অফ বলতে পারো স্যাটায়ার করি বা কিছুটা শ্লেষ উক্তি করি বলেছেন, কি করবে ইউহের মধ্যে একজন প্রজাপতি এরকম বুলস অ্যান্ড বিয়ারের মাঝে। হি হ্যাড বিন আ টি মার্চেন্ট, দেখো আবার চা ব্যবসায়ও কাজও করেছে, ফর আ লিটিল লঙ্গার, আর একটু বেশি সময় ধরে। আগেরটা তো 6 মাস ছিল, এই চা ব্যবসায়ী কাজটা সে আর একটু বেশি সময় ধরে করেছে, ধরে নাও 1 বছর মতো করেছে হয়তো, আমরা জানি না, বাট বলছি, ঠিক আছে, বেশ। বাট হ্যাড সুন টায়ার্ড অফ পিকোই অ্যান্ড সাউচং বা সৌচং, এবং খুব শীঘ্রই সে ক্লান্ত হয়ে পড়েছে এই পিকোই আর সৌচং এর মাঝে। আচ্ছা, পিকোই এবং সৌচং এই দুটোই আবার চাইনিজ ওয়ার্ড, এর অনেক টার্ম বা রেফারেন্স নেওয়া হয়েছে। হ্যাঁ, পিকোই মানে কি বলতো? পিকোই হচ্ছে তোমার ওই এক ধরনের চা, যে চাটা তৈরি হয় গাছের একেবারে যুবক পাতা থেকে, মানে কচি পাতা থেকে এবং কুঁড়ি থেকে,
মানে যেটা এ গ্রেড টি বলা হয়, সব থেকে ভালো চা, গাছের কচি পাতা, চা গাছের কচি পাতা এবং কুঁড়ি থেকে যে চাটা তৈরি হয় সেটা হচ্ছে পিকোই। আর সৌচং হচ্ছে কি গাছের গোড়ার পাতা এবং বুড়ো পাতা থেকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কি সৌচং। তাহলে এই চা ব্যবসায় মোট কথা পিকোই অ্যান্ড সৌচং বলে চা ব্যবসাটাকে বোঝানো হয়েছে। আগেরটাতে যেমন বুলস অ্যান্ড বিয়ার বলে শেয়ার মার্কেটটাকে বোঝানো হয়েছিল, এটাতে টি মার্কেটটাকে বোঝানো হয়েছে। তাহলে চায়ের ব্যবসা তো খুব শীঘ্রই সে ক্লান্ত হয়ে পড়ল। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি, তারপর সে চেষ্টা করলো শুকনো সেরি অর্থাৎ হোয়াইট ওয়াইন বেচতে, সাদা ওয়াইন বেচার চেষ্টা করলেন। দ্যাট ডিড নট অ্যান্সার, এটা খুব একটা রেসপন্স দিল না। দ্য সেরি ওয়াজ আ লিটল টু ড্রাই, মানে ওই যে সেরি বা যে সাদা ওয়াইনটার কথা বলা হয়েছে হোয়াইট ওয়াইনটা, সেটা খুবই ড্রাই ছিল। তার মানে ব্যবসা খুব একটা ভালো চললো না। হ্যাঁ, খুবই ড্রাই ছিল মানে সেরিটা সত্যি ড্রাই ছিল তা নয়, ব্যবসা ভালো চলে না সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, আলটিমেটলি হি বিকেম নাথিং, অবশেষে সে কিছুই নাতে পরিণত হলো। দেখো কত সুন্দর একটা শ্লেষ, কত সুন্দর উক্তি, মানে সব গেল গিয়ে শেষে কিছুই হলো না। তাহলে সব ট্রাই করে ফেললো এবং শেষমেশ কি করলো? কিছুই না। আর ডিলাইটফুল ইনফেকচুয়াল ইয়ং ম্যান, ডিলাইটফুল মানে সুন্দর, ইনফেকচুয়াল অর্থাৎ নিষ্ফল যুবক মানুষ, উইথ আ পারফেক্ট প্রোফাইল, যার খুব সুন্দর একটা প্রোফাইল আছে, অ্যান্ড নো প্রফেশন, কোনো ব্যবসা বা পেশা নেই। তাহলে এটা জীবনের কত বড় একটা হার্শ ট্রুথ। ভেবে দেখবে একদিন আমাদের জীবনেও কিন্তু এমন সত্য আসতে পারে, তাই না? আজকে আমরা কত সুন্দরভাবে জীবন কাটিয়ে দিচ্ছি, কিন্তু একদিন আমাদের জীবনেও হয়তো এমন থাকবে, রূপ সৌন্দর্য সব কিছু আছে, অথচ তবু আমরা গুডস ফর নাথিং হবে, কোনো কিছুতেই কাজে লাগবে না। তাই জীবনে খুব সুন্দর দেখতে হবে বা দেখতে হতে হবে তার কোনো মানে নেই। জীবনে বাবা বাস্তবের জগতে, বাস্তবের মাটিতে তোমাকে কিছু রোজগার করতে হবে। যতক্ষণ না তোমার পকেটে দুটো টাকা আসে ততক্ষণ সমাজ তোমাকে মর্যাদা দেয় না, এটাই সত্য। তার জন্যই তো লেখক সমাজ যেভাবে বলে ঠিক সেইভাবেই বললেন। কি বললেন? যে সে গুড ফর নাথিং হয়ে গেল, আলটিমেটলি পারফেক্ট প্রোফাইল সব কিছু রইল, উইথ নো প্রফেশন, কিন্তু তার কোনো পেশা নেই। এটা কি হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হলো তার জন্য। এরপর কি হচ্ছে দেখো, টু মেক ম্যাটার ওর্স, অর্থাৎ তার এই বিষয়টাকে আরো খারাপ করার জন্য, হি ওয়াজ ইন লাভ, সে প্রেমে পড়েছিল। ইয়েস, যেমন এরকম সিচুয়েশন আমাদের জীবনে আসবে যখন তোমার পকেটে দুটো কানাকড়িও থাকবে না, সেই সিচুয়েশনকে আরো খারাপ করে তুলবে তোমার প্রেম। হ্যাঁ, কারণ না তুমি সেই প্রেমকে ক্যারি করার মতো মর্যাদা তোমার মধ্যে থাকবে, অর্থাৎ অর্থগত মর্যাদা, না সেই প্রেমকে তুমি ফিরিয়ে দিতে পারবে, কারণ অন্তরের টান তো থাকবে। আবার অন্তরের টানের সঙ্গে সঙ্গে তোমার পকেটেও টান আসবে। বাবা দেখো বাবা, তুমি এখন তোমার প্রেমিকাকে নিয়ে যদি দুটো একটু ভালো মন্দ খাওয়াতে টাওয়াতে না নিয়ে যেতে পারো, হ্যাঁ, পরের দিন থেকে সে বলবে না তোমার সাথে আমার ব্রেকআপ, না না আমি তোমার কথা শুনবো না। আমার জন্য কত ছেলে ওয়েট করছে জানো তো, গাদা লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। তাই সেই সুযোগটা যদি তুমি হাতছাড়া করতে না চাও, তাহলে সবার প্রথম নিজের ওপরে কাজ করো। এখনো কিছু গণ্ড মূর্খ তোমরা রয়েছো যারা নিজেদের ওপর কাজ করতে হবে সেটা তোমরা বোঝো না, শুধু ভাবো যে পড়াশোনা করছো অন্যকে সন্তুষ্ট করার জন্য। না, সব ছেড়ে দাও। কিপ দ্য মোটিভেশন ফর ইউর গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ডের জন্য মোটিভেশনটা রাখো। না আমার গার্লফ্রেন্ডের জন্য পড়াশোনা করতে হবে, বাবারে কাল যদি কিছু কাজ করবো না পাই বা দুটো পয়সা রোজগার করতে না পারি, আমার সব যাবে, একুল ওকুল সব কুল যাবে। তাহলে এরপর কি বলছে দেখো, তাহলে এই বিষয়টাকে আরো বাজে করে দিতে সে প্রেমে পড়েছিল। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন, মেয়ে যাকে সে ভালোবাসত সে ছিল লরা মার্টন। দ্য ডটার অফ রিটায়ার্ড কর্নেল, যে ছিল একজন রিটায়ার্ড অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্নেলের কন্যা। হু হ্যাড লস্ট হিজ টেম্পার অ্যান্ড ডাইজেশন ইন ইন্ডিয়া, যে কর্নেল তার মেজাজ এবং হজম দুটোই হারিয়ে ফেলেছিলেন ভারতবর্ষে। দেখো তৎকালীন দিনে ব্রিটিশরা তো ভারতে শাসন করতো, তো এই আমাদের রিচার্ড কর্নেল তিনি কিন্তু ভারতবর্ষে ছিলেন। তো
তো ভারতবর্ষে স্পাইসি খাবার তার অত সহ্য হতো না, সেই জন্য তার হজম ক্ষমতা হারিয়ে গেছে, আর মেজাজ হারিয়ে গেছে, কারণ দীর্ঘদিন ওই প্রফেশনে থাকতে থাকতে খাঁটি লোকের এই সঙ্গে কথা বলতে বলতে এইসব কাজ করতে করতে কাজের কারণে তার মেজাজটা হারিয়ে গেছে। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার দেম এগেইন, এবং তার কোনোটাই অর্থাৎ হজম শক্তি কিংবা মেজাজ কোনোটাই তিনি আর ফিরেও পাননি। তার মানে তিনি এখনো বরাবরের খিটখিটে মেজাজের লোক। লরা অ্যাডোর্ড হিম, লরা তাকে অনেক ভালোবাসে, অর্থাৎ লরা তার বাবাকে ভালোবাসে। অ্যান্ড হি ওয়াজ রেডি টু, না সরি তাকে নয়, মানে আমাদের ইউইকে খুব ভালোবাসে, লরা আমাদের ইউইকে খুব ভালোবাসে। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিং, এবং সে ছিল পুরো রেডি তার জুতোর ফিতে চুম্বন করতে। দেখো জুতোর ফিতে চুম্বন করতে মানে এটা কিন্তু কাইন্ড অফ ওই বাড়িয়ে বাড়িয়ে বলা বা খানিকটা আইরনিও আছে বলতে পারো। জুতোর ফিতে চুম্বন করতে বোঝানো হয়েছে যে সামওয়ান ইজ ইগার টু কিস সামওয়ান, কেউ আরেকজনকে চুম্বন করতে সবসময় রেডি। তার মানে সে যা বলবে, অর্থাৎ লরা যা বলবে আমাদের ইউভি তাই করবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওই একদম গার্লফ্রেন্ডের পোষ্য বয়ফ্রেন্ড, যাকে পোষ্য বললাম, যাই হোক টার্মটা এর জন্য যথোপযুক্ত। হ্যাঁ, তাহলে গার্লফ্রেন্ডের পোষ্য বয়ফ্রেন্ড যাকে বলা যায়। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন, তারা এই লন্ডনের সব থেকে সুন্দর কাপল, অর্থাৎ তার মানে বুঝতে পারছি লরাও কিন্তু দেখতে সুন্দরী ছিল। অ্যান্ড হ্যাড নট আ পেনি পিস বিটুইন দেম, এবং দেখো কি আইরনি, সব থেকে সুন্দর কিন্তু তাদের মধ্যে এক পেনিও নাই, অর্থাৎ না লরা ইনকাম করে না আমাদের ইভি ইনকাম করে। হ্যাঁ বাবা, এটাই হয়। এই এখনকার দিনে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি তো বুঝতে পারছো না তোমাদের মাঝে কিন্তু একটা পয়সা রোজগার নেই। যার টাকায় ঘুরতে নিয়ে যাচ্ছ গার্লফ্রেন্ডকে, ভালো মন্দ কিনে দিচ্ছ, সবটাই বাপের টাকা। বাবার টাকায় গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে কোনো লাভ নেই। নিজের টাকায় উপার্জন করে দিও এবং ওই গার্লফ্রেন্ডকে পার্মানেন্ট করো, তাহলে সেটা কিন্তু আসল জায়গা। তোমাদের মাঝে একটা কানা করিও নাই, অথচ প্রেমের জগতে, রোম্যান্সের জগতে তোমরা ভেসে বেড়াচ্ছ, মনে রেখো ওটা কিন্তু কাল্পনিক সাগরে ভাসছো, যে কোনো সময় ওই সাগরের জল শুকিয়ে যাবে। তাহলে দেখতে সব থেকে সুন্দর কাপল হলে কি হবে, তাদের মাঝে একটা পয়সা বা কানা করিও নেই। এরপর কি বলা হচ্ছে দেখো, দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ ইউহি, যদিও বাবা দেখো আমাদের শ্বশুর মশাই কিন্তু ইউকে খুব ভালোবাসে, ঠিক আছে, কর্নেল কিন্তু ইউকে খুব ভালোবাসে, তাহলে তো সমস্যা মিটিয়ে গেল নাকি? না, বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট, কিন্তু কোনো এনগেজমেন্টের কথায় তিনি রাজি হতেন। কে দেবে? কোন বাবা এরকম বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে? দেবে না। যতদিন না তার একটা নিজস্ব রোজগার থাকছে, কোন মেয়ের বাবা তার মেয়েকে ছেলে হাতে তুলে দেবে? যতই তারা সুখে শান্তিতে থাকুক না কেন, তবুও মেয়ের বাবা বা মা সবসময় চাইবে যে ছেলের একটা স্থায়ী ইনকাম থাকুক। যদিও বা আজকের দিনও দাঁড়িয়েও মেয়েও ইনকাম করলেও তাতেও চাইবে। তখনকার দিনে তো মেয়েরা সেভাবে ইনকাম করতোই না। তাহলে স্বাভাবিক ব্যাপার, কর্নেল কোনো মতেই এনগেজমেন্টে রাজি হবে।